নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এমন এক ইতিহাসের পাতায় যেখানে লেখা আছে মানুষের লোভ, অবহেলা আর উদাসীনতার সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি। আজকে আমরা কথা বলবো ভোপাল গ্যাস দুর্ঘটনা নিয়ে। ভোপাল মধ্যপ্রদেশের সেই শহর যেখানে একটা রাতে পুরো শহর পরিণত হয়েছিল একটি গ্যাসের চেম্বারে। ব্যাপারটা কি জানেন? আমরা প্রায় শুনি নিউক্লিয়ার দুর্ঘটনার কথা, টাইটানিক ডুবে যাওয়ার গল্প, কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিল্প দুর্ঘটনা, যেখানে এক রাতে হাজার হাজার মানুষ মারা গেছে। এবং সবচেয়ে দুঃখের কথা হলো 40 বছর পরেও সেই ক্ষত আজও মানুষ বয়ে বেড়াচ্ছে। তো চলুন শুরু করা যাক ঘটনার শুরু থেকে। সময়টা ছিল 80-র দশক, 1984 সাল। ভোপালে তখন আমেরিকার বিখ্যাত কেমিক্যাল কোম্পানি ইউনিয়ন কার্বাইড একটি বিশাল কারখানা চালাচ্ছিল। এই কারখানায় তৈরি হতো কীটনাশক, যেটা কৃষিকাজে ব্যবহৃত হতো। এখন এই কীটনাশক তৈরি করতে গেলে যে রাসায়নিক লাগে তার নাম হচ্ছে মিসাইল আইসোসায়ানেট, যা সংক্ষেপে এমআইসি। এই এমআইসি জিনিসটা রীতিমতো ভয়ঙ্কর বিষাক্ত। এটাকে অতি সাবধানে ঠান্ডায় রাখতে হয়। কোনোভাবেই জলের সংস্পর্শে আনা যায় না, কারণ জলের সংস্পর্শে এলেই শুরু হয় রাসায়নিক বিক্রিয়া, যার ফলে তৈরি হয় তাপ। সেই সাথে চাপও অনেকটা বেড়ে যায় এবং বের হয় বিষাক্ত গ্যাস। এবার আসি কারখানার অবস্থানের কথায়। দেখুন, শুরুতে যখন এই কারখানা বানানো হয়েছিল তখন এটা ছিল শহরের একটু বাইরে, কিন্তু সময়ের সাথে সাথে শহর যেমন বাড়তে থাকে ঠিক তেমনি মানুষের সংখ্যাও বাড়তে থাকে। আর দরিদ্র মানুষেরা কারখানার খুবই কাছেই বস্তি বানিয়ে থাকতে শুরু করে, কেননা সেখানে কাজের পাশাপাশি বাড়ি ভাড়াও ছিল অনেকটা কম। ধীরে ধীরে কারখানার চারপাশে গড়ে ওঠে জয়প্রকাশ নগর, ছোলা ও কাজী ক্যাম্পের মতো এলাকা। হাজার হাজার মানুষের পরিবার কেউই বুঝতে পারেনি যে এই কারখানা আসলে একটা বোমে রূপান্তরিত হচ্ছে। এবারে আসি সেই রাতের ঘটনায়। 2রা ডিসেম্বর 1984, সাধারণত একটা শীতের রাত। ভোপালের মানুষ তখন ঘুমিয়ে পড়েছে। কেউই জানে না যে কয়েক ঘন্টার মধ্যে তাদের জীবন পুরোপুরি বদলে যাবে। রাতে কারখানায় কাজ চলছিল, কিন্তু একটা বড় সমস্যা ছিল। সেটা হলো কোম্পানির খরচ কমাতে গিয়ে অনেক সেফটি সিস্টেম বন্ধ রাখা ছিল। অভিজ্ঞ কর্মীদের ছাঁটাই করা হয়েছিল, মেনটেন্যান্সও অনেকটা কমিয়ে দিয়েছিল। যে রেফ্রিজারেশন সিস্টেম দিয়ে এমআইসি ঠান্ডা রাখার কথা ছিল সেটাও ছিল বন্ধ। যে স্ক্রাবার দিয়ে জরুরি অবস্থায় গ্যাস নিরপেক্ষ করার কথা ছিল সেটাও ঠিকমতো কাজ করছিল না। সেই রাতে একটা পাইপলাইন পরিষ্কার করার সময় এমআইসি স্টোরেজ ট্যাঙ্কে জল ঢুকে যায়, আর তারপর যা হওয়ার কথা ছিল তাই হলো। শুরু হলো ভয়ঙ্কর রাসায়নিক বিক্রিয়া। ট্যাঙ্কের তাপমাত্রা বাড়তে থাকে দ্রুত গতিতে, সেই সাথে চাপও বাড়তে থাকে। মধ্যরাতের পর যখন চাপ আর সামলানো গেল না, তখন খুলে গেল সেফটি ভালভ, আর সেখান থেকে বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করে 40 টন বিষাক্ত এমআইসি গ্যাস। এখন এই গ্যাস কিন্তু হালকা নয়, এটা বাতাসের চেয়েও ভারী, তাই এটা উপরে না উঠে নিচে ছড়িয়ে পড়তে থাকে, ঠিক সেখানেই যেখানে মানুষ ঘুমিয়ে আছে। সাদা কুয়াশার মতো মেঘ ধীরে ধীরে ঢুকে যেতে থাকে প্রত্যেক ঘরে ঘরে এবং গলিতে গলিতে। কিছুক্ষণের মধ্যেই সেখানকার মানুষের চোখে ও গলায় জ্বালা পোড়া, শ্বাস নিতে কষ্ট, বমি বমি ভাব হতে শুরু করে। পরিবারের অনেক সদস্য ঘুমের মধ্যেই মারা গেছে, কারণ ফুসফুসে ঢুকে এই গ্যাস পুড়িয়ে দিয়েছিল। যারা জেগে উঠেছে তারা আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করেছে, কিন্তু কোথায় যাবে? চারিদিকে তো গ্যাস। মানুষ অন্ধের মতো দৌড়াচ্ছে, পড়ে যাচ্ছে, আবার উঠে দৌড়াচ্ছে। ছোট ছোট বাচ্চারা বাবা মায়ের হাত থেকে হারিয়ে যাচ্ছে। পুরো শহর যেন এক বিশাল গ্যাস চেম্বার হয়ে গেছে। সেই রাতে কেউ জানতো না কি করতে হবে। হাসপাতালগুলো একেবারেই অপ্রস্তুত। ডাক্তাররা জানেন না কি চিকিৎসা দেবেন, কারণ ইউনিয়ন কার্বাইড কোম্পানি ট্রেড সিক্রেট বলে কখনো জানায়নি এমআইসির জন্য কি চিকিৎসা লাগবে। হাসপাতালে মৃত আর মৃতপ্রায় মানুষের ভিড় ক্রমশই বাড়তে থাকে। সকাল হতেই দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য।
রাস্তায় মানুষের পাশাপাশি গবাদি পশু পড়ে আছে, গাছের পাতা শুকিয়ে গেছে। প্রথম দিনই হাজার হাজার মানুষ মারা গেল। সরকারি হিসাব অনুযায়ী 3000 মানুষের মারা যাওয়ার কথা স্বীকার করা হলেও বাস্তবে তা ছিল অনেক বেশি। পরের কয়েকদিনেও আরো অনেক মানুষ মারা গেল। শবদাহের জন্য কাঠ ফুরিয়ে গেলে গণকবর দিতে হয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যারা বেঁচে গেল তাদের জীবন আরো বেশি কষ্টের হয়ে গেল। তাদের ফুসফুস নষ্ট হয়ে গেছে, চোখে সমস্যা হয়েছে, অনেকে অন্ধ হয়ে গেছে, স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে গেল। আর যারা বাচ্চা জন্ম দিল তাদের অনেকের বাচ্চার জন্মগত ত্রুটি দেখা দিল। এই প্রভাব কিন্তু একটা প্রজন্মে সীমাবদ্ধ থাকেনি, দ্বিতীয় আর তৃতীয় প্রজন্মেও এই সমস্যা দেখা যাচ্ছে। এবার আসি কোম্পানির দায়িত্বের প্রশ্নে। ইউনিয়ন কার্বাইডের সিইও ওয়ারেন অ্যান্ডারসন ভারতে এসেছিলেন, তাকে গ্রেপ্তারও করা হয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেলেন এবং আমেরিকাতেও ফিরে গেলেন। তারপর আর কখনো ভারতে আসেননি। আমেরিকাও তাকে ফেরত দিতে অস্বীকার করল। এই লোক আরামে স্বাচ্ছন্দ্যে বাঁচলেন আর 2014 সালে মারাও গেলেন, কোনো শাস্তি পেলেন না। 1989 সালে ভারত সরকার আর ইউনিয়ন কার্বাইড কোম্পানি একটি নিষ্পত্তিতে রাজি হয়, মাত্র $470 মিলিয়ন। শুনতে অনেক মনে হলেও যখন 5 লক্ষ ভুক্তভোগীদের মধ্যে ভাগ করা হয় তখন প্রতিজনের ভাগে পড়ে মাত্র কয়েকশো ডলার, যেটা দিয়ে তাদের চিকিৎসা খরচই হয় না। আর যে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল সেটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনো পায়নি। 2010 সালে, মানে প্রায় 26 বছর পরে, ভোপাল আদালত রায় দেয় আর দোষী সাব্যস্ত করে 8 জন ভারতীয় কর্মকর্তাকে। শাস্তি হয় মাত্র 2 বছরের কারাদণ্ড আর সামান্য জরিমানা। এটাকে বলা হয়েছিল বিচারের উপহাস। বলতে গেলে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য কারো কোনো শাস্তি হলো না। আর সবচেয়ে বড় সমস্যা হলো সেই কারখানার জমি আজও পরিষ্কার করা হয়নি। হাজার হাজার টন বিষাক্ত বজ্র পদার্থ এখনো পড়ে রয়েছে। আজও সেখানকার মানুষ ভূগর্ভস্থ দূষিত পানি পান করছে। নতুন প্রজন্ম অসুস্থ হয়ে জন্মাচ্ছে। 2001 সালে দাও কেমিক্যাল নামে এক কোম্পানি ইউনিয়ন কার্বাইডকে কিনে নেয়, কিন্তু তারা ভোপালের দায় নিতে অস্বীকার করে, বলে এটা তাদের সমস্যা নয়। কিন্তু ভোপালের মানুষ এখনো হাল ছাড়েনি। তারা আজও লড়ছে ন্যায় বিচারের জন্য। বিশেষ করে মহিলা ভুক্তভোগীরা সংগঠিত হয়ে নিয়মিত প্রতিবাদ করছে। সরকার আর কোম্পানির কাছে চাপ দিচ্ছে, কিন্তু 40 বছর পরেও প্রকৃত ন্যায় বিচার মেলেনি। ভোপাল গ্যাস দুর্ঘটনা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা একটা হত্যাকাণ্ড, যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে অবহেলা, লোভ আর উদাসীনতা দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে বেশি মানুষ এই ইতিহাস জানতে পারে। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।